হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্কুইড গেমের আরেকটা ভিডিও আমরা নিয়ে আসলাম এবং যেমন আমরা বলেছি স্কুইড গেমের ফার্স্ট সিজনকে আমরা 4টা ভাগে ভাগ করব। তার 2টা ভাগের ভিডিও আপলোড হয়ে গিয়েছে। আজকে 3 নম্বর পার্টটা আমরা এক্সপ্লেন করতে চলেছি। তবে তার আগে ছোট্ট একটা তোমার ব্রেক রয়েছে। তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কিংবা তোমার যদি ব্রেকটা দেখতে মনে চায় তুমি দেখতে পারো। ব্রেকটা খুবই ইন্টারেস্টিং কিন্তু। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আগের পার্টের শেষের দিকে আমরা দেখেছিলাম যে সাংহু তার টিমকে বলছিল যে কয়েকটা স্টেপ দ্রুত সামনের দিকে যাওয়ার জন্য, যাতে বিপক্ষ দল ব্যালেন্স হারিয়ে ফেলে। বাট এটা শুনে ওর দলের সবাই ভয় পেয়ে গিয়েছিল। তবে তারপর ওর উপর ভরসা করে ওর অর্ডার সবাই ফলো করে এবং সামনের দিকে কয়েক স্টেপ চলে যায়। আর এখন আমরা দেখতে পারি যে তার এই প্ল্যানিং এর জন্য অপোজিট টিম একটু ডিসব্যালেন্সড হয়ে যায়, আর এই জন্য তারা দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে সাংহু আর তার টিম তাদের সমস্ত শক্তি দিয়ে রশিটাকে তাদের দিকে টানা শুরু করে এবং ফাইনালি যেটা হয়, অপোজিট টিম বা প্রতিপক্ষ দল সোজা মাটিতে পড়ে যায় এবং সেখানে মারা যায় এবং সাংহুদের দল গেমটা জিতে যায়। তো এখান থেকে সবাই যখন ব্যাক করছিল তখন আমরা দেখতে পাই দুইজন প্লেয়ার, একজন প্লেয়ারের নাম্বার হচ্ছে 240 আর একজন প্লেয়ার হচ্ছে 244, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কারণ 244 সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছিল তাদের টিমের জন্য, যেটা 240-এর একদমই পছন্দ হয়নি। কারণ তার মতে তারা জিততে পেরেছে সাংহু আর ওল্ড ম্যানের জন্য, নয়তো কোনোভাবেই জিততে পারতো না, কারণ গড এখানে কাউকে সাহায্য করেনি। তো যাই হোক, এরপর তারা সবাই যখন আবারও হলের মধ্যে ব্যাক করে তখন ডাকসু এই টিমটাকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। কারণ সে ভেবেছিল যে ওরা হচ্ছে সবচেয়ে দুর্বল টিম, আর এর জন্য ওদের মৃত্যুটাও নিশ্চিত ধরে রেখেছিল। কিন্তু ওরা গেমটা কিভাবে জিতলো এটাও বুঝতেই পারছে না। আর এরপর আমরা দেখতে পাই হানমিন, যে আর কি ডাকসুর সাথে রাশিয়া ইউক্রেন খেলেছিল বাথরুমে একটু সুবিধা নেওয়ার জন্য, সুবিধা তো পায়নি। তো হানমিন এখন এসে ডাকসুর সাথে মজা নিতে থাকে। এদিকে তখন আমরা দেখতে পারি যে কিছু গার্ডদের, যারা মৃত মানুষদের অর্গানগুলোকে বের করার কাজ করতো, আর এখানে তারা যখন একটা ডেড বডিকে পোড়ানোর জন্য চুল্লিতে দেয় তখন এই ডেড বডিটা না পুড়ে সোজা নিচের দিকে চলে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে আসলে তারা ডেড বডিকে পুড়িয়ে ফেলার নামে নিচে গিয়ে বডির সমস্ত যে কিডনি, মিডনি, লিভার ছিল সেগুলো বের করে ফেলতো। তবে এটা অফিসিয়ালি হতো না, তারা লুকিয়ে করছিল, এটা একটু পরে জানতে পারবো। আর এই দিকে সাংহুর টিম বসে যখন গল্প করছিল তখন রাতের বেলা তাদের উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা তারা বুঝতে পারে। তো এই জন্য তারা প্ল্যানিং করে যে রাতের বেলা যাতে তাদের উপর কেউ আক্রমণ না করতে পারে, এই জন্য দিনের বেলায় তারা একটা ব্যারিকেড বা বেড়া দিয়ে রাখবে এবং দুজন করে সারাত পাহারা দেবে। তো প্রথম পাহারা দেওয়ার জন্য পাকিস্তানি ছেলে আলী, মানে এই সিনেমাতে তাকে পাকিস্তানি বোঝানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম ইন্ডিয়া এবং তার নাম হচ্ছে অনুপম ত্রিবেদী। তো যাই হোক, প্রথম পাহারা দেওয়ার জন্য আলী আর সাংহুকে বলা হয় এবং তারা রাজি হয়ে যায়। আর এরপর তারা ব্যারিকেড বানিয়ে ফেলে। আর তখন গেহুনের কাছে ডাকসু চলে আসে, আর ডাকসু এসে গেহুনকে ভয় দেখানো শুরু করে। বাট গেহুন ওকে উল্টো ভয় দেখায় এবং বলে, দেখো একটা সময় আমরা কে কার প্রতিদ্বন্দ্বী হবো তার কোনো গ্যারান্টি নেই, আর তুমি যেহেতু সবচেয়ে শক্তিশালী, তো কেমন হয় টাকার জন্য যদি তোমার লোকজন তোমাকেই মেরে ফেলে, এরকম তো হতেই পারে, তাই না? তো এইটা শুনে ডাকসু পড়ে যায় টেনশনে, কারণ অলরেডি তো টাকার জন্য বাইরের লাইফে ওকে মারার জন্য চেষ্টা করা হচ্ছে, আবার এখানে অনেক টাকার ব্যাপার, ওকে তো মারার চেষ্টা করা হতে পারি। তো এই জন্য ডাকসু দ্রুত তার টিমের কাছে যায় আর সে বলে যে আজকে রাতের বেলা তারা কোনো অ্যাটাক করবে না, আজকে রাত্রে তারা রেস্ট করবে। আর তাছাড়া ডাকসু এখানে ডক্টরকে নিয়ে একটু টেনশনে ছিল, কারণ এখানে ডক্টর উপস্থিত ছিল না, আর সেই জন্য ভাবছিল যে ডক্টর আবার ওর সাথে কোনো বাটপারি না করে বা গেম না খেলে। তো বুঝতেই পারছো, খারাপ মানুষের যে গ্রুপগুলো থাকে তারা কিন্তু একজন আর একজন কতখানি বিশ্বাস করে না, যত ওদেরকে একসাথে দেখো। তো যাই হোক, এরপর রাতের বেলা সাংহু আর আলী বসে পাহারা দিচ্ছিল, আর তখন আলী তাকে খাবারের জন্য একটা তোমার কর্ন দেয়, আর এটা হচ্ছে ওর ধন্যবাদ বলার একটা ওয়ে, কারণ সাংহু তাকে অনেক সাহায্য করেছে। তো একটু পরে সাংহু করে একেবারে গেহুনকে জাগিয়ে দেয় এবং ওরা গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তারপর গেহুন আর বৃদ্ধ লোকটা মিলে চারদিকে নজর রাখা শুরু করে। তো এখানে আমরা দেখতে পাই গেহুন একটু চিন্তা ভাবনার মধ্যে হারিয়ে যায় এবং সে তার স্বপ্নের মধ্যে দেখতে পায় যে কিছু মানুষ তাকে অনেক মারছে। আর তখন ওই বৃদ্ধ লোকটাকে ডাক দেয়, আর তখন গেহুন আবারও হুশে ফিরে আসে। আর এখানে গেহুন সেই বৃদ্ধ লোকটাকে সব খুলে বলে। তো গেহুন বলে আজ থেকে 10 বছর আগে সে একটা গাড়ির কোম্পানিতে জব করতো, মনে করো হুন্দাই কোম্পানিতে, এবং সেখানে হরতাল শুরু হয়ে গিয়েছিল, কারণ তাদেরকে কোনো নোটিশ ছাড়াই জব থেকে বের করে দেওয়া
হচ্ছিল। তো এই জন্য সেখানে প্রোটেস্ট হয়, মারামারি কাটাকাটি হয়। আর ওটা সেই সময় ছিল যখন গেহুন বাবা হতে চলেছিল। তো ওর যখন চাকরি চলে যায়, এরকম একটা গ্যাঞ্জামে পড়ে যায়, তখন ওর স্ত্রী ওকে ছেড়ে চলে যায়। আর ওই প্রোটেস্টে একজন মানুষ মারা গিয়েছিল এবং এর সকল দায়ভার ওই প্রোটেস্টকারীদের উপরই দেওয়া হয়েছিল এবং পুলিশ তাদের উপর অত্যাচার শুরু করে, লাঠিচার্জ শুরু করে। বাট সেখান থেকে গেহুন কোন রকমে তার জীবনটা নিয়ে পালিয়ে এসেছে। আর এরপর সে ড্রাইভারের কাজ করা শুরু করে দিয়েছিল। তো সেখান থেকে সে কিছু টাকা ইনকাম তো করতে পারতো, কিন্তু ফাইন্যান্সিয়ালি কখনোই স্টেবল হতে পারেনি। তো এই সমস্ত কথা তারা যখন বলছিল, তখনই ওল্ড ম্যানের শরীরটা খারাপ হয়ে যায়। তো এই জন্য গেহুন তাকে আবারও ঘুম পাড়িয়ে দেয়। আর তারপর প্লেয়ার 067 উঠে যায় এবং ওর সাথে নজরদারি করা শুরু করে। আর সে তাকে পানীয় দিয়েছিল যাতে বৃদ্ধ লোকটির মাথায় পট্টি দেওয়া যায়। আর এই দিকে আমরা সেই ডক্টরটিকে দেখতে পাই যে কিনা ডেড বডির ভেতর থেকে অর্গান গুলো বের করছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে ওখানে সকল গার্ডরাও দাঁড়িয়ে রয়েছে। তো এখানের গার্ডরা এই প্লেয়ারটাকে নিয়ে মজা করা শুরু করে, কারণ এই প্লেয়ারের শরীরে একটাই কিডনি ছিল, দুইটা কিডনি নেই। আর তাছাড়া সেই এক কিডনি নিয়ে আবার জীবিত হওয়ার চেষ্টা করছিল এই অবস্থা থেকেও। তো এই কারণে গার্ডরা জোর করে ওকে আবার মেরে দেয়, মানে এই মুহূর্তে যাকে অপারেশন করা হচ্ছে তাকে আবার মেরে দেয়। আবার এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে সেই ডিটেকটিভ, মানে সেই পুলিশ অফিসারও কিন্তু এখানে চলে এসেছে এবং পুলিশ অফিসার যখন ওই প্লেয়ারটার নাম জিজ্ঞাসা করে যে একটা কিডনি, তখন ওই গার্ডের সন্দেহ হয় পুলিশ অফিসারের উপর। আর এর জন্য ডিটেকটিভ ওকে মাস্ক সরাতে বলে। বাট তখনই ডক্টর ওদের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওদের সবাইকে শান্ত হতে বলে এবং বলে, তোরা এরকম চিৎকার চেঁচামেচি করলে আমি কাজ করবো কিভাবে? তবে এখানে নোট করার মতো একটা বিষয় হচ্ছে, তারা এমন একটা জায়গার মধ্যে ছিল যেখানে কিন্তু সব জায়গায় নজরদারি করা হয় এবং গার্ডদের উপরও নজরদারি করা হচ্ছিল, কিন্তু তারপরেও তারা কিভাবে অর্গানগুলো বের করে বিক্রি করছে। মানে এখানে আমরা জানতে পারি এই অর্গানগুলো কিন্তু স্কুইড গেম থেকে বিক্রি করা হচ্ছে না, গার্ডরা 2 নম্বরই করে এগুলো বিক্রি করছে। তো অ্যাকচুয়ালি সিসি ক্যামেরাতে যারা কাজ করতো তাদের সাথে মিলে এই কিছু গার্ডরা এই অর্গানের ব্যবসাগুলো করতো এবং যখন ওরা অর্গানগুলো বের করতো তখন সিসি ক্যামেরা অন্যদিকে দেখাতো এবং এখানে যে রেকর্ডগুলো হতো সেগুলো ডিলিট করে দিত বা এরকম কোনো কিছু, বা অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখিয়ে দিত যাতে ফ্রন্টম্যান বা মেইন বস এগুলো না দেখতে পারে। আর এইদিকে আমরা দেখি যখন ডিটেকটিভকে তার মাস্ক খোলার কথা বলা হয়, সে মাস্ক তো খুলে না, উল্টো তার গান বের করার চেষ্টা করে, পিস্তল। বাট তখনই ডক্টর তার উপর চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ডক্টর তো ওই কথাই বলে যে আমি এত চেঁচামেচির মধ্যে অর্গান বের করতে পারবো না। তো এই কারণে সবাই শান্ত হয়ে যায় এবং আমাদের ডিটেকটিভও বেঁচে যায় মনে করো। তো এরপর ডক্টর একটা অর্গান বের করে ফেলে আর তারপর গার্ড সেটাকে ব্যাগের মধ্যে ভরে ডেলিভারির জন্য নিয়ে যেতে লাগে। আর এই কাজটা দেওয়া হয়েছিল গার্ড নম্বর 28 এবং 29 কে। তো 29 নম্বর ছিল হচ্ছে ডিটেকটিভ নিজেই। আর এই দুজনকে এখানে অ্যাড করা হয়েছিল মূলত ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ ফাঁকিতে শুধুমাত্র এই কাজগুলো করানোর জন্য। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে অর্গানগুলোকে একসাথে করার পরে তারা প্ল্যানিং করেছিল যে একটা শিপের সাহায্যে এগুলোকে অন্য কোথাও শিপ করে দেবে এবং খুব ভালো দামে সেল করে দেবে, কিন্তু এর কোনো টাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবেও না, তারা জানতেও পারবে না, শুধুমাত্র গার্ড যারা আছে বা নিচপদস্থ যারা আছে তারা এই টাকাগুলো ভাগ করে নেবে। তো যাই হোক, এরপর ডিটেকটিভ আর গার্ড মিলে করে কি একটা গোপন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। আর এখানে সেই গার্ড ডিটেকটিভকে বলে এটা হচ্ছে খুবই গোপন রাস্তা আর এই রাস্তা বানানো হয়েছে ভিআইপি দের জন্য। তো ডিটেকটিভ তখন জিজ্ঞাসা করে ভিআইপি আবার কি, এখান থেকে কোন ভিআইপিরা যাতায়াত করে? তো গার্ড এটার কোনো অ্যান্সার দেয় না। তবে এখানে আমরা একটা বিষয় জেনে যাই যে এই স্কুইড গেম দেখার জন্য হয়তো বাইরে থেকেও মানুষ আসে। তো যাই হোক, এই অর্গানগুলো বের করার পরে ডক্টর গার্ডদেরকে জিজ্ঞাসা করে পরবর্তী গেম কি হবে, বাট গার্ডরা সরাসরি বলে দেয় যে এখনো ফ্রন্টম্যান তাদের কোনো ইনফরমেশন দেয়নি। তো এটার জন্য ডক্টর প্রচন্ড রেগে যায় এবং বলে আমাকে ইউজ করে এখন আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছিস না, এবং সে একটা গার্ডের উপর আক্রমণ করে দেয় এবং তাকে সেখানে মেরে ফেলে। মানে বুঝতেই পারছো যে ডক্টর মানুষের কিডনি বের করতে পারে, তার জন্য মানুষ মারার কি। তো ওই গার্ডকে মেরে সে দৌড়ে পালিয়ে যাওয়া ট্রাই করে, কিন্তু অন্য গার্ডরা তাকে ফলো করা শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ সেই মাস্কম্যানকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞাসা করে তোরা যে এক কিডনিওয়ালা লোককে নিয়ে কথা বলছিলি সেটা আমার ভাই ছিল। ওই গার্ড তখন বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ওটা তো কোনো ছেলেই ছিল না, ওটা ছিল হচ্ছে মেয়ে, আর তাকে আমরা মারার আগে তাকে রেপও করেছি। আর তারপর ওই লোকটা বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, জীবন ভিক্ষা চাওয়া শুরু করে। বাট ডিটেকটিভ কোনোভাবে রিস্ক নিতে চায় না, আর এ কারণে সে ওকে শুট করে সেখানে মেরে দেয়। আর এইদিকে আমরা দেখি ডক্টর দৌড়াতে দৌড়াতে প্লেগ্রাউন্ডে চলে আসে আর তার পেছনে পেছনে একটা মাস্কম্যানও চলে আসে। আর এরপর ওই মাস্কম্যান যখন তাকে কথার জলে ফাঁসিয়ে মারতে যাচ্ছিল তখনই সেখানে ফ্রন্টম্যান তার নিজস্ব লোকজন বা গার্ড নিয়ে আসে এবং ফ্রন্টম্যান তাকে ক্লিয়ার করে বিষয়টা বলে দেয় যে তোরা ডেড বডি নিয়ে কি করলি না করলি, অর্গান কই বিক্রি করলি, তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু এখানে একটা নিয়ম সবাইকে কড়া করে পালন করতে হবে, আর সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্লেয়ারকে সমান সুযোগ দেওয়া হবে ফেয়ার গেম খেলার জন্য। কারণ বাস্তব জীবনে ধনী গরিব উঁচু নিচু অনেক ব্যবধান রয়েছে, বাট এখানে কোনো ব্যবধান নেই, এখানে সবাই সমান, সবাই একই রকম সুবিধা হবে, একই রকম খেলা খেলবে। আর এই জন্য সে গার্ডকে ব্লেম করে বলে তুই এই সিস্টেমটাকে নষ্ট করার ট্রাই করেছিস, আর এতটুকু বলে সে গার্ডকে শুট করে মেরে ফেলে। আর ফ্রন্টম্যানের সাথে অন্য যে গার্ডরা ছিল তারা শুট করে এরপর ডক্টরকে মেরে ফেলে, কারণ ডক্টরও তাদের সাথে জড়িত ছিল। তো এখানে আমরা পুরোপুরি ক্লিয়ার হই যে অর্গানগুলো যে সেল হতো এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্কুইড গেমের ফ্রন্টম্যান বা ঊর্ধ্বতনরা কেউ জানতো না, এবং তারা যখন জেনে গিয়েছে এবং এই অর্গানগুলোর জন্য ডক্টর এক্সট্রা সুবিধা পাচ্ছে, গেমের নিয়ম নষ্ট হচ্ছে, ফেয়ার প্লে হচ্ছে না, এই কারণে সে ওদের সবাইকে মেরে দিল। আর এটা দেখার পরে অবভিয়াসলি এই ধরনের কাজ যারা ভবিষ্যতে করতে যাবে তারা ভয় পেয়ে যাবে। আর এইদিকে আমরা দেখি সেই ডিটেকটিভ গোপন রাস্তা দিয়ে সোজা চলে আসে ফ্রন্টম্যানের রুমে, আর এখানে সে রুমের ড্রয়ার চেক করা শুরু
শুরু করে। তবে তখনই ফ্রন্টম্যান সিক্রেট রাস্তার সামনে লাশটা পেয়ে যায়, মানে একটু আগে ডিটেকটিভ যাকে গুলি করে মেরেছিল তার লাশ পেয়ে যায়, যে ছিল হচ্ছে এমপ্লয়ি নাম্বার 28। তো এই জন্য সে বুঝতে পারে যে এখনো তাদের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে রয়েছে যে কিনা গেমটাকে নষ্ট করতে চায়। তো এই জন্য সে তাকে খোঁজা শুরু করে দেয়। আর এই কারণে ফ্রন্টম্যান করে কি দ্রুত গিয়ে ক্যামেরা চেক করে এবং প্লেয়ারদের হলের মধ্যে গিয়েও সমস্ত জায়গা চেক করা শুরু করে। আর এই দিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তার ভাইয়ের নামটা পেয়ে যায়, আর পাশাপাশি তার ভাইয়ের ফর্মটাও পেয়ে যায়, যে আজ থেকে প্রায় 5 বছর আগে এই স্কুইড গেমটা উইন করেছিল, মানে সে উইনার ছিল স্কুইড গেমের। আর এরপর আমরা দেখতে পারি যে সমস্ত প্লেয়ারকে পরের গেমের জন্য রেডি করে ফেলা হয়। আর এই দিকে ডিটেকটিভ এখনো ফ্রন্টম্যানের রুমের মধ্যে তদন্ত করছিল। তবে যখনই এখানে ফ্রন্টম্যান চলে আসে তখনই সে সাইডে লুকিয়ে পড়ে। আর তারপর আমরা দেখতে পাই এখানে একটা কল আসে, আর যখন ওই ফ্রন্টম্যান কলটা রিসিভ করে তখন সে বলে গেমটা সময় মতোই শুরু হতে যাচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাই ফ্রন্টম্যান নিজে ওই কলটা ধরে ভয়ে ভয়ে ছিল এবং আমরা ক্লিয়ার হয়ে যাই যে এই ফ্রন্টম্যান অবশ্যই মেইন বস না, সে বাকি সবার মতো একজন কর্মচারী, মেইন বস আসলে অন্য কেউ। তো যাই হোক, এরপর যখন সমস্ত প্লেয়াররা প্লেগ্রাউন্ডে চলে আসে তখন তারা সেই গার্ডদের সাথে ডক্টরের লাশটাও ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তো এটা দেখে সবচেয়ে বেশি ডাকসুর মনটা খারাপ হয়ে যায়, কারণ এই ডাক্তারের মাধ্যমে সে গেমের অনেক ইনফরমেশন আগেই পেয়ে যেত। তো যাই হোক, তখনই মিনহো এসে তাকে নিয়ে আবারও মজা করা শুরু করে, মানে যে মায়াডারও আর কি, বুঝতে পারছো। তো যাই হোক, এরপর পরবর্তী গেমের জন্য প্রত্যেককে একজন করে পার্টনার চুজ করতে বলা হয়। তো গেহুন চলে যায় সাংহুর কাছে, তবে সাংহু অলরেডি আলীকে বেছে নিয়েছে। তো এই জন্য অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি গেহুন দেখতে পায় যে শুধুমাত্র বৃদ্ধ লোকটাই বাকি রয়েছে। তো সে বৃদ্ধকে কোনোভাবে একা ছাড়তে চায় না, তো এই কারণে সে বৃদ্ধর সাথে টিম আপ করে নেয়, যদিও বৃদ্ধ এটা বারবার মানা করে, কারণ আমি একটা বৃদ্ধ, আমি তোমার কি কাজে আসবো। তবে তারপরে গেহুন তাকে এটা ক্লিয়ার বলে দেয় যে আমি তোমাকে একা ছাড়বো না। আর তারপর আমরা দেখতে পাই টিম হয়ে যাওয়ার পরে মিনহো একাই রয়ে গিয়েছে, মানে কেউ তাকে টিমে নেয়নি। তো মিনহুর মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়, সে সবাইকে গালিগালাজ করতে থাকে। তো এগুলো দেখার পরে ডাকসু অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে খুব ভালো মতোই জানে মিনহু যদি একা হয়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে এবং তাকে শুট করে মেরে ফেলা হবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই পরের গেমের জন্য সেট আপ করা হয়, আর সেই সেট আপটা দেখতে কিছুটা ছোট্ট টাউনের মতো ছিল। আর এই গেমটার নাম ছিল হচ্ছে খানবো। তো এই গেমের নাম শোনার পরে ওল্ড ম্যান গেহুনকে বলে খানবো মানে কি বুঝেছো? খানবো মানে হচ্ছে সবচেয়ে ভালো ফ্রেন্ড, যে কিনা কখনোই অন্য ফ্রেন্ডকে ধোকা দেয় না এবং নিজের সমস্ত সিক্রেট তার সাথে শেয়ার করে। তো আমরা দুজন হচ্ছে এখানে খানবো। আর এরপর তারা একে অপরের কাছ থেকে পিন কি প্রমিসও নিয়ে নেয় যে কেউ কাউকে ঠকাবে না। তো এরপর গেম শুরু হয়, কিন্তু গেমের নিয়ম শুনে সবাই শকড হয়ে যায়, কারণ তাদের গেমটা খেলতে হবে তাদের পার্টনারের সঙ্গেই এবং পার্টনারের মধ্যে যে হেরে যাবে তাকে মেরে ফেলা হবে। তো যাই হোক, আসলে ব্যাপারটা কি হয়েছে, এখানে সবাই পার্টনার চুজ করার সময় তাদের সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী প্লেয়ারকেই সিলেক্ট করেছে বা পার্টনার সিলেক্ট করেছে, কিন্তু এখন যখন তারা শুনতে পায় যে ওই পার্টনারের সাথে তার খেলতে হবে তখন তো মনে করো সবার হালুয়া টাইট হয়ে যায়। তো এরপর গেমটা শুরু করে দেওয়া হয়, সবাইকে বেশ কিছু মার্বেল দেওয়া হয়, 10টা করে মার্বেল, এবং গেমের নিয়ম ছিল একজন প্লেয়ার অন্য প্লেয়ারের সমস্ত মার্বেল গুলো নিয়ে নেবে, কিন্তু কোনো মারামারি কাটাকাটি করে না, যে কোনো ভাবে খেলে বাজি ধরে নিতে হবে। আর সময় হচ্ছে মাত্র 30 মিনিট এবং তারা এখানে যে কোনো গেম খেলার মাধ্যমে মার্বেলটা নিতে পারবে। আর যে সমস্ত মার্বেল গুলো পেয়ে যাবে সে হয়ে যাবে উইনার, আর যে হারিয়ে ফেলবে সে হবে লুজার এবং তাকে মেরে ফেলা হবে। আর তাছাড়া যে গেমগুলো খেলে মার্বেল তুমি সংগ্রহ করতে পারো সেগুলো মার্বেল গেমই হতে হবে। তো এরপর গেহুন বৃদ্ধ লোকটার সাথে মার্বেল খেলার চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ লোকটার যেহেতু ডিমেনশিয়া ছিল, মানে ভুলে যাওয়ার অসুখ ছিল, সে কারণে সে সব ভুলে যেত বারবার। তবে তারপরে গেহুন অনেক কষ্টে তাকে গেম খেলার জন্য রাজি করায়। তো যাই হোক, এরপর তারা দুজন গেম খেলা শুরু করে। তবে গেহুনের ভাগ্য এখানে প্রচন্ড খারাপ ছিল, সে একটার পর একটা মার্বেল হেরে যাচ্ছিল, সে 9টা মার্বেলে হারিয়ে ফেলে, আর লাস্টে তার কাছে শুধুমাত্র একটা মার্বেলে ছিল। আর এইদিকে সাংহো বারবার আলীর কাছে হেরে যাচ্ছিল। তো এই জন্য পরবর্তীতে সাংহো আলীকে বলে আমাকে জিতিয়ে দাও, বাট আলী কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ আলীরও তো একটা ফ্যামিলি রয়েছে। আর তখন সাংহো একটু বুদ্ধি খাটায় এবং বলে চলো আমরা যদি এইভাবে খেলতে থাকি তাহলে আমরা তো কোনোভাবে জিততে পারবো না, তো আমার কাছে একটা প্ল্যান রয়েছে, তাতে আমরা দুজনে উইন করতে পারবো। আমাদের দুজনের কাছে 10টা করে মার্বেল থাকবে, তাহলে আমরা টাই হয়ে যাব, তখন আমাদের অন্য কোনো প্লেয়ারের সাথে খেলতে দেওয়া হবে এবং আমরা অন্য কোনো টিমের দুর্বল প্লেয়ারের সাথে খেলে তাদের মার্বেল আমরা উইন করতে পারবো। তো এই কথা শোনার পর আলী কিছুই বুঝতে পায় না, তবে তারপরে সে রাজি হয়ে যায় এবং তারা দুজনকে অন্য প্লেয়ার খোঁজা শুরু করে। তবে এখানে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে 30 মিনিট যে টাইম দেওয়া হয়েছে তার 3 মিনিট আগে জিতে এখানে আসতে হবে। আর এইদিকে আমরা দেখতে পাই ডাকসুও তার প্রতিদ্বন্দ্বীর কাছে বারবার হেরে যাচ্ছিল, আর তারপরে একটা পর্যায়ে গিয়ে সেই গেমটা চেঞ্জ করে ফেলে, মানে অনেক বড় একটা কৌশলগত প্রোগ্রাম খাটায় এবং গেমটা জিতে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই দুইটা মেয়ে প্লেয়ার, একটা হচ্ছে 067 মানে সে আগের মেয়েটা, আর আরেকটা প্লেয়ার হচ্ছে 240, যে কোনোভাবেই গেম খেলছিল না, তারা কোনো গেমই খেলছিল না। তবে এখানে প্লেয়ার 240 বলে একদম শেষ মুহূর্তে আমরা ঠিক করে ফেলবো যে আমাদের মধ্যে কে উইনার হবে আর কে লুজার হবে। তো এখানে প্লেয়ার 240 বলে আমাদের হাতে যেহেতু এখনো কয়েক মিনিট সময় রয়েছে, চলো আমরা টাইম পাস করার জন্য একে অন্যের মনের সিক্রেট গুলো বলি, কারণ আমাদের এখানে যে কোনো একজনকে তো মরতেই হবে, মরে গেলে তো আমরা আমাদের সিক্রেট কারোর সাথে শেয়ার করতে পারবো না। তো এখানে প্লেয়ার 067 প্রথমে বলে আমি হচ্ছি নর্থ কোরিয়ান এবং আমার বাবাকে নর্থ কোরিয়ার আর্মিরা মেরে ফেলেছে, তবে আমার ভাইকে নিয়ে আমি এখানে কোনো রকমে পালিয়ে এসেছি, তবে তারা আমার মাকে বন্দী করে রেখেছে, সে এখনো জেলে রয়েছে, তবে যে কোনো মূল্যে আমি আমার মাকে সেভ করতে চাই এবং আমার ভাই বর্তমানে এতিমখানা রয়েছে, তাকে আমি এতিমখানা থেকে বের করে নতুন একটা জীবন দিতে চাই। আর এই দিকে প্লেয়ার 240 বলে আমি যখন ছোট বাচ্চা
ছিলাম, আর এই কারণে আমি বড় হয়ে আমি নিজেই নিজের বাবাকে মেরে দিয়েছিলাম, আর এর জন্য আমাকে জেলে থাকতে হয়েছে অনেক বছর, আর জেল থেকে বের হয়ে আমি এখানে চলে এসেছি। তো এখানে আমরা ওদের দুজনের নামও জানতে পারি। এখানে প্লেয়ার 067 এর নাম ছিল হচ্ছে সেবিও, আর প্লেয়ার 240 এর নাম ছিল হচ্ছে জিওন। তো যাই হোক, তারা নিজেদের মধ্যে দুঃখগুলো শেয়ার করতে করতে গেম একেবারে শেষ সময় চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই গেহুনের কাছে একটা মার্বেলে ছিল এবং সে বারবার করে বৃদ্ধ লোকটার কাছে হেরেই যাচ্ছিল। তবে এরপর ওই বৃদ্ধ লোকটা ডিমেনশিয়ার কারণে আবল তাবল করতে থাকে, আর এর জন্য গেহুন না চাইতেও এই অসুখের সুযোগ নিয়ে ওল্ডম্যানের মার্বেল গুলো চুরি করতে থাকে। আর এইদিকে আমরা দেখি সাংহো আলীকে অন্য প্লেয়ারের কাছে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার আগে চালাকি করে সে আলীর ব্যাগের মধ্যে মার্বেলের বদলে পাথর ভরে দিয়েছে। তো আলী যখন সেই পাথর নিয়ে অন্য প্লেয়ারের কাছে আসে গেম খেলার জন্য যখন বলে, তখন ও যখন ব্যাগটা বের করে তখনও দেখতে পায় যে এখানে তো কিছু নেই। আর ওইদিকে সাংহো করে কি সেই ব্যাগটা নিয়ে গার্ডদের কাছে যায়, গেমটা জিতে যায়। আর এখানে নিয়মিত ছিল যে কোনো ভাবে তুমি মার্বেল নিতে পারো, কিন্তু কাউকে আঘাত করা যাবে না, জোর করা যাবে না। আর এইদিকে গেমের একবারে শেষ মুহূর্তে ওল্ডম্যান ডিমেনশিয়ার জন্য আরো সবকিছু ভুলে যেতে শুরু করে এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং কোনোভাবেই সে গেম খেলতে রাজি হচ্ছিল না। আর এইদিকে আমরা দেখতে পাই একটা ঘরের সামনে গিয়ে সে চিৎকার করে বলা শুরু করে, এটা একসময় আমার ঘর ছিল, এখানে আমি আমার ওয়াইফ এবং বাচ্চা নিয়ে থাকতাম। তবে গেহুন তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে গেমটা শেষ করার জন্য, বাট অনেকক্ষণ বলার পরে ওই বৃদ্ধ বলে, হ্যাঁ আমি খেলবো, তবে এর বদলে তোমার কাছে যতগুলো মার্বেল আছে সবগুলো বাজিতে রাখতে হবে। বাট গেহুন এবার ভয় পেয়ে যায়। আর তখন ওল্ড ম্যান ওকে বলে, তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, বাট তুমি তো ভালো কাজ করোনি, তুমি আমার রোগের সুযোগ নিয়ে আমার কাছ থেকে মার্বেল গুলো নিয়ে নিয়েছো, মানে তুমিও চিট করলে, ছি। আর এই কথা বলে বৃদ্ধ লোকটা করে কি তার শেষ মার্বেলটা ওকে দিয়ে দেয়। আর তারপর গেহুনকে বলে, শোনো আমরা হচ্ছি খানবো, মানে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তুমি এটা আমার সাথে না করলেও পারতে। আর তারপর সে গেহুনকে জড়িয়ে ধরে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। আর আমরা দেখি গেহুনেও প্রচন্ড ইমোশনাল হয়ে গিয়েছে, কিন্তু কি করা যাবে, কিছু তো উপায় নেই, বাঁচতে তো হবে। তো শেষ মুহূর্তে বৃদ্ধর তার আসল নাম মনে আসে, তার নাম ছিল হচ্ছে এল নাম। আর আমরা দেখতে পারি গেহুন তার শেষ মার্বেলটা নিয়ে প্রচন্ড আপসেট করে কান্না করতে থাকে এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তারপর একটা গার্ড এসে ওই বৃদ্ধকে গান পয়েন্টে নিয়ে মেরে ফেলে। আর এইদিকে দেখি আলী যখন 3 মিনিট আগে সাগর কাছে ব্যাক করে, তখন গার্ডরা তাকে শুট করার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল। আর এটা দেখার পরে আলী ক্লিয়ারলি বুঝতে পারে যে সাংহ আসলে তাকে ধোকা দিয়েছে। সে প্রচন্ড আপসেট হয়ে যায়। আর তখনই আলীকে গার্ডরা শুট করে মেরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই আশেপাশে অনেকে শুট করে মেরে ফেলা হচ্ছিল। আর তখন আমরা এদিকে দেখতে পাই যে সিবিওর কাছে জিওন ইচ্ছা করে হেরে যায় আর তাকে সমস্ত মার্বেল গুলো দিয়ে দেয়। আর সিবিও তাকে এই কাজের জন্য কারণ জিজ্ঞেস করলে তখন জিওন তাকে বলে, দেখো আমার কাছে তো বেঁচে থাকার কোনো কারণ নেই, না আছে মা, না আছে বাপ, না আছে বয়ফ্রেন্ড, না আছে বাচ্চা কাচ্চা, বাট তোমার তো মা আছে, ভাই আছে, তুমি যদি এখান থেকে জিতে যেতে পারো তাহলে তাদের একটা ভালো জীবন দিতে পারবে। তো এইরকম স্যাক্রিফাইস দেখে সিবিও তো প্রচন্ড আপসেট হয়ে কান্না করতে থাকে। যে সিবিও মানুষের কাছ থেকে চুরি চামারি করে বড় হয়েছে, সেই সিবিও মনে করে আজকে কান্না করছে আরেকজনের জন্য। আর তখন গার্ডরা জিওনকে সেখানে শুট করে মেরে দেয়। আর এরপর গেমের পরে যারা জীবিত ছিল তারা সবাই হলরুমে ব্যাক করে এবং ব্যাক করার পরে তারা মিনহুকে জীবিত দেখে শক্ট হয়ে যায়। কেউ বুঝতেই পারছিল না ও এখনো জীবিত রয়েছে কিভাবে, ওকে তো কেউ টিমে নেয়নি, ওকে তো খেলতেই পারেনি। তো তখন মিনহু হাসতে হাসতে সবাইকে অ্যান্সার দেয় যে এটাও গেমের একটা নিয়ম ছিল, মানে তাকে যদি কেউ টিমে না নিতে চায় তাহলে সে এলিমিনেটও হবে না এবং তাকে গেম খেলতেই হবে না, সে বেঁচে যাবে। আর তখন এইদিকে আমরা দেখতে পাই ফ্রন্টম্যানের কাছে একটা টেলিফোন আসে। আর সে যখন টেলিফোনটা পিক করে তখন তাকে বলা হয় কয়েকজন ভিআইপি আসছে। এরপর যখনই সে ফোনটা রেখে দেয় সে আবার গানটা বের করে এবং দরজার সামনে গিয়ে বলে, আমি খুব ভালো মতো জানি এখানে কেউ একজন আছো। তো ফ্রন্টম্যান এটা কিভাবে জানলো? অ্যাকচুয়ালি ওই ডিটেকটিভ এই ঘরে আসে ফোনটা ধরেছিল এবং ফোনটা উল্টো ডিরেকশনে রেখে দিয়েছিল। তো এই কারণে ফ্রন্টম্যান এটা বুঝতে পারে যে ঘরে কেউ আছে। তো এরপর ওই ফ্রন্টম্যান ডিটেকটিভকে খোঁজা শুরু করে এবং একটা পর্যায়ে কাছাকাছি চলেও যায়, কিন্তু যখনই ধরতে যাবে তখন একটা কল চলে আসে এবং তাকে বলা হয় সমুদ্রের পাড়ে একটা লাশ পাওয়া গিয়েছে, যেটা একটা পুলিশ অফিসারের লাশ। এরপর যখনই ডিটেকটিভ লাশটা চেক করতে যায় তখনই দেখা যায় এটা হচ্ছে সেই লাশ যাকে মেরে পানিতে আমাদের এই ডিটেকটিভ ফেলে দিয়েছিল। তো যাই হোক, ফ্রন্টম্যান এই লাশটা চিনতে পারে না আর তার কাছে মনে হয় এটা কোনো পুলিশ অফিসারই হতে পারে। আর এই জন্য সে আবার রুমের মধ্যে ব্যাক করে। বাট তখনই তার কাছে একটা ভয়েস মেসেজ আসে যেখানে বলা হয়েছিল ভিআইপিরা চলে এসেছে। আর তখন ফ্রন্টম্যান করে কি ভিআইপিদের রিসিভ করতে যায়। তো এই ভিআইপিরা কারা, তাদের উদ্দেশ্য কি, তারা কেন এখানে এসেছে, তো এটা আমরা পরের ভিডিওতে জানতে পারবো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। গত বছরের ক্যাম্পেইনে সুজুকি বাইক, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন সহ 25,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে 5 জন করে মোট 40টি এয়ারপড দেওয়া হয়েছে। র্যান্ডম স্টোর এইবার নিয়ে এসেছে শিওর শট ক্যাম্পেইন। মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 550 টাকায় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হুডি দিচ্ছে র্যান্ডম স্টোর। প্রতিটা প্রোডাক্টের সাথে থাকছে একটি করে কুপন, যার মাধ্যমে ঘোষণা হবে লাকি বিজয়ী। এইবার থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার বাইক, সুজুকি মোনোটোন, ফোন, ল্যাপটপ সহ নগদ 25,000 টাকা। এইবার আমাদের অর্ডার টার্গেট 10,000। টার্গেট ফিল আপ হওয়া মাত্রই তোমাদের পুরস্কার তোমাদের কাছে বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ড ওভার করা হবে তোমাদের কাছে। অলরেডি 2,500 ছুঁই ছুঁই।
তাই দেরি না করে এখনই অর্ডার করতে মেসেজ করো র্যান্ডম স্টোর পেজে অথবা ওয়েবসাইটে।